আনসারের গোলযোগ অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরাজিত শক্তি দেশের বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল তখন, এবং শেষ পর্যন্ত তারা এই 25 তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আপনারা সকলেই এ সম্পর্কে জানেন, সচিবালয় ঘেরাও করেছিল আনসার বাহিনী এবং আনসার বাহিনী শিক্ষার্থীদের মধ্যে তুমুল একটা সংঘর্ষ হয়েছে। এই সম্পর্কে আপনারা অবগত সকলেই আছেন, অনেকেই জানেন। তো আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় জানতে চলেছেন, আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আনসার বাহিনীরা কি সত্যি আনসার বাহিনী ছিল, না এর পেছনে অন্য কোনো রহস্য? দর্শক শ্রোতা, গোপন সূত্রে জানা গেছে আনসার বাহিনীদের সঙ্গে মিশে গিয়েছিল আওয়ামী লীগ পন্থীরা এবং শেখ হাসিনার কথা মতো আনসার বাহিনীদের সঙ্গে মিশে গিয়ে দেশকে একটা অশৃঙ্খল রাষ্ট্র এবং দেশকে ক্ষিপ্ত করার জন্য এমন পায়তারা চলতেছিল। গোপন সূত্রে এটাই জানা গেছে। দর্শক শ্রোতা, অনেকেই তো মজা করে বলতেছে শেখ হাসিনা ভারত থেকে আনসার বাহিনী হয়ে এসেছিল। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর কথাগুলো শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, দেশকে অশৃঙ্খল করার জন্য আওয়ামী লীগ কিন্তু এখনো পরিকল্পনা করতেছে। তারা কিন্তু থেমে থাকেনি। দেশ থেকে যে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা এটাই শেষ না, তারা কিন্তু দেশকে অশৃঙ্খল করার জন্য আরো অনেকভাবে পায়তারা করবে, যেমন আনসার বাহিনীকে ব্যবহার করেছে। যাই হোক, আজকের এই কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আনসার বাহিনীদেরকে নিয়ে এবং বাংলাদেশ সরকারকে নিয়ে গোপন তথ্যর কিছু ভিডিও রয়েছে, আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমরা যারা বিদেশে থাকি, ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা আমাদের সঙ্গে তো আসলে তেমন কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় নেই। সরকারের মোটামুটি যতটুকু লেভেলে যোগাযোগ আছে, আমরা বারে বারে বলার চেষ্টা করেছি যে এই হাসিনা যদি আপনারা মনে করেন যে ভারতে গিয়ে শুধু তাহাজ্জুদের নামাজ পড়বে আর চুপচাপ বসে তার অতীতের পাপের জন্য, তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে, সেটা ভুল। এই হাসিনা কিন্তু অনবরত মোবাইল ফোনে, ইন্টারনেটের মাধ্যমে হাসিনা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা কিন্তু আমাদের সরকার, আমাদের এই ইউনূস সরকার এটা কতটুকু উপলব্ধি করতে পেরেছে সে ব্যাপারে কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু এই হাসিনা ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে আপনারা দেখলেন যে কিভাবে এই আনসারদেরকে লেলিয়ে দিয়ে সাধারণ ছাত্রদেরকে কিভাবে আহত করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 100-ও বেশি আহত শিক্ষার্থী। মাত্র 2 সপ্তাহ আগে হাজার হাজার শিক্ষার্থী মারা গেল, তারপর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। 2 সপ্তাহ হয় নাই, আবার আজকে প্রায় 100-ও বেশি শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে। তার মানে এই শিক্ষার্থীদের জীবনে কোনো মূল্য নাই। এই শিক্ষার্থীদেরকে যে যা খুশি তা করবে। এই হাসিনা প্রথম পালিয়ে যাওয়ার পরে করলো কি, আর্মি দিয়ে কু করার চেষ্টা করলো। বড় বড় আর্মিদেরকে সরিয়ে দেওয়া হলো, যারা উচ্চ লেভেলের সেনাবাহিনীর লোক আছেন। তারপর করলো কি, তারপর বিচারিক কু করার চেষ্টা করলো। সেই ওই যে ওবায়দুল হাসান, তারপর এনায়েতুর রহিম, এই ধরনের আপিলের ডিভিশনের বিচারপতিদেরকে দিয়ে একটা রুল জারি করার চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ হলো। তারপর চেষ্টা করলো যে 15ই আগস্টে বিশাল লোকজনের সমাবেশ ঘটাবে, কিন্তু কেউই এলো না। এখন এই আজকে এই আনসার বিডিবি, এবং আপনারা দেখবেন যে কি ষড়যন্ত্র হচ্ছে। এই আনসার বিডিবিকে দফায় দফায় ওদের সঙ্গে বৈঠক করা হলো, ওদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো, ওরা সচিবালয় ঘেরাও করে রাখলো, কেউ কিচ্ছু বললো না। এবং এই আমাদের সরকার, ইউনূস সরকার, আমরা সবাই বলি যে ইউনূস সরকার আমাদের সরকার, ইউনূস সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। কিন্তু ভাই, এত সহজ সরল হলে কি সরকার চালাবেন কিভাবে? 4-5 দিন আগে 200-300 শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বলল এসএসসি পরীক্ষা বাতিল করতে হবে, বাতিল করে দিলেন। এটা কোনো কথা? ওই পথ দেখিয়ে কিন্তু আজকে এই আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রেখেছে 12-13 ঘন্টার উপরে, কাউকে ঢুকতেও দেয় না, কাউকে বেরোতেও দেয় না। আর ইউনূস সরকার গণতান্ত্রিক সরকার বলে তারা চুপ করে বসে আছে। আমি যদি আজকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনে জোর করে ঢুকতে চাই, আমাকে তো তারা গ্রেফতার করবে। এটা তো বুঝবে না যে যে এই এই ছেলেটা ঢুকতে চায় পার্লামেন্টে, এটা ওর গণতান্ত্রিক অধিকার না, আমাকে গ্রেফতার করবে। আমি যদি ওয়ার্ল্ড কাপ কি ঢুকতে চাই, আমাকে শুট করবে। তো এই কয়েক হাজার আনসার যাদের হাতে অস্ত্র আছে, তারা সকাল থেকে সচিবালয়ে ঘেরাও করে বসে আছে, আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা কোন ধরনের কথা? আপনি আমাকে বলেন তো। এত এত ভালো কিন্তু ভালো না। দেখেন, এই আনসার বাহিনীতে গত 16 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই কিন্তু কট্টর আওয়ামী পরিবারের এবং ছাত্রলীগের সাবেক নেতা। এবং এই গোয়েন্দা বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া কম বেশি কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। এবং এই আনসার বাহিনীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে এরা এমন সময় রাস্তায় নামছে যখন এই সরকার মাত্র 15-20 দিনের ক্ষমতায়, এবং দেশ একটা কঠিন বন্যার ভিতরে যাচ্ছে, এবং অলরেডি হসপিটালে প্রচুর লোকজন আহত আছে। এবং 22 তারিখ রাতে আপনার তারা বিমানবন্দর এলাকা তারা তারা দখল করে রাখে। এবং 23 তারিখে যখন জনগণ টিএসসিতে ত্রাণ দিতে যাচ্ছিল, তখন তারা সেই রোড বন্ধ করে দেয়। এবং তারা 24 তারিখে ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগে বিচ্ছিন্নভাবে ছিল। এবং শেষ পর্যন্ত তারা এই 25 তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে। এর আগের দিন তারা মিন্টু রোডে ছিল। এবং এরা সবাই কিন্তু ছাত্রলীগ, এই ছেলেগুলো সব ছাত্রলীগ, এবং এরা আনসারের ড্রেস পরা ছিল। আপনি যদি দেখেন এদের ড্রেসগুলা, সবার ড্রেস একদম পরিপাটি, সবার ড্রেস একদম পরিপাটি, একদম নিউ। আপনাদের খেয়াল আছে মেজর জেনারেল আমিনুল হক, যে হচ্ছে শরীয়তপুরের এমপি, সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীমের ভাই, সেই মেজর জেনারেল আমিনুল হক, তাকে মাত্র 3-4 দিন আগে এই আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা ইউনূস সরকারকে বহুবার বলেছি যে একে বাদ দিন,
কারণ যখন কোটা আন্দোলন হয় তখন এই মেজর জেনারেল আমিনুল হক তিনি বলেছিলেন যে এরা এই কোটা আন্দোলনকারীরা বিএনপি জামাতের সন্ত্রাস। তো এই আমিনুল হককে যখন বাদ দিলেন, এই আমিনুল হক কিন্তু তার আগেই প্রচুর আনসারদের যে ইউনিফর্ম গুলো আছে এগুলা তার কাছে হাজার হাজার তার গোপন জায়গায় জমা করে রেখেছে। এই ইউনিফর্ম গুলো আজকে যেই সব স্বল্প পরিচিত ছাত্রলীগ তাদেরকে বা যুবলীগ তাদের গায়ে দিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে। এর ভিতরে আবার শর্টগান, এই আনসারদের হাতে শর্টগান, তারা এই শর্টগান দিয়ে ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে। পৃথিবীর কোন দেশে আছে এরকম যে দাবি আদায়ের জন্য বা দাবি আদায়ের জন্য আসছেন ভালো কথা, দুপুরবেলা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে বলা হয়েছে সব দাবি দেওয়া মেনে নেওয়া হবে এবং আনসারদের যে 2 বছর পর 6 মাস যে রেস্ট পিরিয়ড থাকে ওই রেস্ট পিরিয়ডটা বাতিল করে দেওয়া হবে, ওই রেস্ট পিরিয়ড থাকবে না, বেতন বাড়ানো হবে, সব করা হবে, একটু সময় দাও বন্যাটা যাক, কাকতি বিকতি করে। তখন তারা রাজি হয়ে চলে যায়। চলে যাওয়ার পরে অদৃশ্য কোনো জায়গা থেকে সংকেত আসে যে চলে যাওয়া যাবে না। ওরা 3-4 হাজার লোক সচিবালয়ের চারপাশে, ওরা আবার ফিরে এসে তারা সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেয়। ভিতরে হাজার হাজার মানুষ সচিবালয় চাকরি করে, নারী আছে, তারা কান্নাকাটি করতেছে যে আমাদের বাড়িতে সন্তান আছে, আমাদের সন্তানদেরকে ওই যে ইয়ারা পালে, ওই যে কেয়ার সার্ভিস আছে না, তারা এসে পালে, তারা চলে যাবে। অনেকে আছে আবার ওই দেওয়াল টপকিয়ে পালায়, মহিলা তো তাও পারে না, ভিতরে খাবার দাবার নাই, কিছু না, এভাবে সরকারকে জিম্মি করে রাখে। ইউনূস সরকারকে আমি বলবো এটা কোনো কথা? আপনারা কেন এদেরকে এতটুকু করতে দিলেন? এখন এই ছাত্রলীগ এই আনসারের ড্রেস পরা ছিল এবং আপনার এই ছাত্রলীগ আপনারা জানেন যে কোটা আন্দোলনের সময় কিন্তু ছাত্রলীগ পুলিশের পোশাক পরে এই হামলা করেছে এবং আমরা দেখলাম যে এই ছাত্রলীগ করতো কি, তারা পুলিশের পোশাক পরে, তারা রান্দা হাতে, তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ভিড়ে তারা পিটাতো। পরে আবার তারা এই পোশাক চেঞ্জ করে ভালো হয়ে যেত, বলতো যে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নাই। আজকে ঠিক একইভাবে সেই ছাত্রলীগ আনসার হয়ে মাঠে নেমেছে, হাতে লাঠি, মাথায় হেলমেট, গায়ে আনসারের কাপড় এবং সেই ফ্লাইং কিক। ছাত্রলীগ যেভাবে দূর থেকে ফ্লাইং কিক মারতো, মানে একদম দূর থেকে লাফ দিয়ে এসে আপনার পাশে লাথি মারবে, ঠিক একইভাবে এই আনসারগুলো ফ্লাইং কিক মারতেছে। আপনারা দেখবেন যে সিস্টেম কিন্তু একই। ছাত্রলীগ যেমন প্রথমে ঘিরে ফেলে, তারপর লাথি মেরে মাটিতে ফেলে দেয়, তারপর লাঠি আর হকি স্টিক দিয়ে মারে, ঠিক একইভাবে এই আনসারগুলো ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে মেরেছে। আপনি এখন ঢাকা মেডিকেলে যান, আপনি দেখবেন যে শত শত স্টুডেন্ট ওরা মেরেছে। ওরা দুপুর থেকে সচিবালয় ঘেরাও করে রেখেছিল, বলছিল যে দাবি মানা না হলে কাউকে বেরোতে দিবে না। দাবি মানার পরে আবার বলতেছে যে প্রজ্ঞাপন জারি করা হবে। কিরে ভাই, সরকারি যে আদেশ এটা কি হাতের মোয়া যে এখনই বললো এখনই প্রজ্ঞাপন জারি করবে? তো এই হচ্ছে কি অবস্থা। এবং এই আনসার বিডিপির প্রধান একজন হচ্ছে 2 স্টার মেজর জেনারেল, সেনাবাহিনীর প্রধান, তার 2টা উপরে, আর আরেকজন হচ্ছেন 4 স্টার জেনারেল। তো এরা কিন্তু এই সেনাবাহিনীর লোকরা কিন্তু এই আনসার বিডিপির প্রধান। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিভাবে এই সেনাবাহিনীর লোকজন আগে এইভাবে গুম খুন এগুলো করেছে। এখানে একটা কথা বলি, আনসার কিন্তু এখানে 2টা, একটা হচ্ছে আনসার ব্যাটালিয়ন, কমব্যাট আনসার, তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। কমব্যাট আনসার তারা হচ্ছে 6 মাস ট্রেনিং নিয়ে তারা আনসার হয়। আর এগুলি যে আনসার হচ্ছে, এগুলি হচ্ছে ছাত্রলীগের আনসার, যেগুলি একদিনের ট্রেনিং নেয়, জলপাই কালারের ড্রেস পরে। এগুলো যেই ছাত্রলীগের কোনো মেধা নাই, কোনো লেখাপড়া নাই, শুধু ওই মানে ছাত্রলীগ এবং মারামারি পারে, ওগুলিকে এই মেজর জেনারেল আমিনুল হক, আওয়ামী লীগের নেতা এই আমিনুল হক 45,000 ছাত্রলীগের এই অকর্মণ্য প্রোফাইলগুলিকে এই আনসার বিডিপি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন এই যে মেজর জেনারেল আমিনুল হক, এই আমিনুল হক তাকে 5-6 দিন আগে তাকে অপসারণ করছে এই আনসার ডিজি থেকে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক, কারণ এই যত সব কাজগুলো এগুলো সব সে করাচ্ছে। যখন দুপুরে দাবি মেনে নেওয়া হলো, তারপর তিনি আনসারদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা মাঠে থাকো, তোমরা যাবে না। এবং এই আমিনুল হকরা কিন্তু ষড়যন্ত্র করতেছেন। এখন দেখেন এই আনসার, তারপরে দেখবেন পল্লী বিদ্যুৎ অলরেডি ঘোষণা করেছে যে তারা এবার মাঠে নামবে, তারপর ওয়াসা, তারপর তিতাস, এরপর পেট্রোলিয়াম, তারপর পোর্ট, মানে একের পর এক এই রোড দখল করে, ওই রোড দখল করে, ইউনূস সাহেবের বাসা দখল করে, সচিবালয় দখল করে। সরকার আসছে মাত্র 20টা দিন, 15টা বছর কোথায় ছিলেন রে ভাই? 15টা বছর তো একটা দাবি দেওয়া নিয়ে কোনদিন মাঠে নামতে দেখি নাই। এখন এই ইউনূস সরকারের 20টা দিন আপনাদের এত দাবি দেওয়া কেন? এই আনসাররা রাস্তা বন্ধ করে রেখেছে, ত্রাণ ঢুকতে পারে না ভাই, ত্রাণ ঢুকতে পারে না। এখন সরকার যদিও সাধুবাদ জানাই, একটু আগে ডিএমপি ঘোষণা করেছে যে সচিবালয় এলাকায় এবং ডক্টর ইউনূসের বাসভবনের দিকে কোনো সভা সমাবেশ নিষিদ্ধ। এটা এত দেরিতে ঘোষণা, আপনাদের এত দেরিতে ঘোষণা। এখন সরকার একটা নীতিগত অবস্থান কিন্তু নিতে হবে। যে কোনো সংগঠন যে কোনো দাবি দেওয়া তুলে রাস্তা আটকাবে, মানে মন চালিয়ে রাস্তা আটকাবে, আর সরকার বসে বসে আঙ্গুল চুষবে। যেই সংগঠন রাস্তা আটকায় সেই সংগঠনের একদম চেয়ারম্যান থেকে এজিএম পর্যন্ত সকল কর্মকর্তাকে একসাথে পদত্যাগ করিয়ে ডিবির হাতে তুলে দিতে হবে। যে সংগঠন আন্দোলন করবে প্রত্যেকটা সংগঠনের যে চেয়ারম্যান আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, সবাইকে পুলিশ গ্রেপ্তার করতে হবে। এভাবে গ্রেপ্তার করে 2 দিন ঝুলিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে। তখন সচিবালয় ঘেরাও করার আগে 4বার চিন্তা করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বললেন, এইসব আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার হাসিনার সময় কইছিলেন। হাসিনার সময় তো সচিবালয়ের 1 মাইলের মধ্যে ঢুকতে পারতেন না, এবং এই আন্দোলন করলে ছাত্রলীগ দিয়ে পুলিশ দিয়ে পিটাতো। আমরা দেখেছি না এর আগে যত আন্দোলন হয়েছে, ছাত্রলীগ দিয়ে কিভাবে শাস্তি করা হয়েছে দেখেছি না আমরা। কিভাবে হাসিনা বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের উপর কি মার মেরেছে। এই কোটা আন্দোলনকারীদের কি ধরে না, এই কোটা আন্দোলনকারীদের হাসিনা কিভাবে মেরেছে। এখন যেহেতু ইউনূস সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, একটু নিরীহ সরকার, এখন মানে সবাই লাই পেয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, গণতন্ত্র ভদ্রলোকের জন্য, এইসব চামারদের জন্য, এইসব ছাত্রলীগের জন্য না। এবং সব জায়গায় কিন্তু এই আওয়ামী লীগের বীর্য বসে আছে। এদেরকে যদি আপনারা ভালো ব্যবহার করেন, এরা কিন্তু আপনাদেরকে এগুতে দিবে না। যদি গণতন্ত্র না বোঝে, শুধু মায়ের হবে, মায়ের উপর কোনো ওষুধ নাই। এদেরকে এই যে মেজর জেনারেল আমিনুল হক, শুধু বরখাস্ত না, এদেরকে গ্রেপ্তার করতে হবে,
পাসপোর্ট জব্দ করতে হবে, এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে, এগুলো করতে হবে, এগুলো সরকারের উচিত। এবং সরকার এই যে ইউরো সরকার চাইতেছে সবাইকে খুশি করতে, সরকার কিন্তু সবাই খুশি মতো চলতে পারবে না। আমি প্রথম দেখলাম যে আর এই আনসারদের জন্য এত ছাত্র গেল কেন? এটা তো ছাত্রদের কাজ নয়। তাহলে আর্মি থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? কেন কেন স্টুডেন্টরা গেল? পরক্ষণে এই ভুলটা ভেঙে গেল যে এরা যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছে, এরা কিন্তু সেনাবাহিনীর উপর গুলি চালিয়েছে। সুতরাং এই ছাত্র জনতা, সেনাবাহিনী সবাইকে কিন্তু একসঙ্গে এদের মোকাবেলা করা প্রয়োজন ছিল। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দর্শক, ছাত্র জনতা, আজকে যারা আমার এই লাইভ শুনছেন, স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র যতদিন চলবে ততদিন ছাত্র জনতা রাজপথ ছেড়ে দিবেন না। ছাত্র জনতা শক্তি আজকে সবচেয়ে বড় কার্যকর শক্তি। এই ছাত্র জনতা শক্তি এত বড় যে আজকে আধা ঘন্টার ঘোষণায় 20,000 ছাত্র রাজপথে নেমে এসেছে। এই বিকল্প আপাতত কিছু নাই এর। ছাত্র জনতা রাজপথে থাকবেন। আগামীকাল থেকে শাহবাগ, সচিবালয়, ইউনূস সাহেবের বাসভবন কেউ আর ঘেরাও করার শক্তি বা সাহস পাবে না। এবং যদি কেউ ঘেরাও করে তাদেরকে চরম শিক্ষা দেওয়া হবে। এবং আনসার সদস্য এরা না, দর্শক। যদি তাই হয়, আনসার সদস্যদের কি এতটুকু জ্ঞান নাই যে কখন কি দাবি করতে হবে, কোথায় দাবি করতে হবে, কার সাথে কি আচরণ করতে হবে? এবং এই যে আনসার সদস্যরা, এগুলো এমন ছাত্রলীগ যেগুলো লেখাপড়াও করে নাই, আবার কোনো কাজ করতেও আগ্রহী না। মানে সহজ কথা, এগুলো হচ্ছে বখাটে ছাত্রলীগ। এবং এগুলোকেই এই শেখ হাসিনা আনসার বানিয়েছে। তাদের বেতন কম, আবার তাদের আচার আচরণ বেশিরভাগই খুবই জঘন্য। এবং তারা বিভিন্ন জায়গায় যত রানার ডিউটি থাকে তারা ধরাকে সরাজ্ঞান করে। এবং তারা প্রায়শই আপনার কোনো নিয়ম কানুন মানে না। এবং গত কয়েকদিনে তারা যেভাবে মানে আচরণ করেছে, এটা কিন্তু খুবই বিব্রতকর এবং বিরক্তিকর। আজ তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হলেও তারা কিন্তু তাদের সহিংস আন্দোলন চালিয়ে ছিল। সর্বশেষ কি হলো? সর্বশেষ তো ছাত্র জনতার প্রতিরোধের মুখে তোরা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে পলায়ন করলি। তাহলে হাসিনা পালালো, হাসিনার মন্ত্রীরা পালালো, হাসিনার এমপিরা পালালো, হাসিনার বিচারকরা পালালো, হাসিনার সচিবরা পালালো, হাসিনার পুলিশরা পালালো। বাকি আছে ওই আনসার, হাসিনার আনসাররাও পালালো, তা উলঙ্গ হয়ে, দিগম্বর হয়ে। কত বড় লজ্জা! এই আনসার বাহিনী যে কত বড় লজ্জাটাকে বুঝতে পেরেছে। এবং দেখেন, এই যে আনসাররা বিদ্রোহ করলো, এদের কিন্তু খুব দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। আমি আপনাকে বলি, আনসাররা বিদ্রোহ করলে কিন্তু এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা শেখ হাসিনা আইন পাশ করে গিয়েছেন, ওদের নেত্রী শেখ হাসিনা। আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাই, দেখি এখানে আছে কিনা। আছে এখানে স্ক্রিনশটটা? না, স্ক্রিনশটটা নাই। ওখানে লেখা ছিল যে আনসাররা বিদ্রোহ করলে শাস্তি মৃত্যুদণ্ড। এটা 2023 সালের নির্বাচনের আগে, সরি 2024 সালের নির্বাচনের আগে 2023 সালের ডিসেম্বরে এই আইনটি হাসিনা পাশ করেছিল। এবং তখন হাসিনা বলেছিল যে, মানে হাসিনা দেখছিল যে ছাত্রলীগ এত পরিমাণে ঢুকেছে আনসারে, কাজেই হাসিনা চেয়েছিল যে আনসারের ক্ষমতা বাড়াতে। এবং সেই অনুযায়ী হাসিনা কিন্তু সংসদে একটা বিল এনেছিল, সংসদে আলোচনা করেছিল যে আনসার বিডিপিকে পুলিশের মতো ক্ষমতা দেওয়া হবে, গ্রেপ্তার করতে পারবে, গুলি করতে পারবে, মারতে পারবে। তখন কিন্তু পুলিশের ব্যাপক প্রতিরোধের মুখে আনসারদেরকে শেখ হাসিনা এই ক্ষমতা তার দেয়নি। কারণ পুলিশ বলেছে যে যদি আনসারদের ক্ষমতা আমাদের মতো হয় সেটা আমাদের জন্য অপমানজনক। এই কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত পিছিয়ে আসে। কিন্তু হাসিনার খুব চিন্তা ছিল যে আনসারদেরকে সেই সুবিধা দিবে, কারণ আনসারদের ভিতরে ছাত্রলীগ টইটুম্বুর। কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয়নি। এবং এই আনসাররাও কিন্তু পুলিশের সঙ্গে থেকে থেকে এই কোটা আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে। আজকে কোথায়, আজকে এদিকে আনসার, এদিকে পল্লী বিদ্যুৎ, এদিকে অমুক কোম্পানি সব দাবি দাওয়া নিয়ে আসছে। ভাই, আপনারা কোটা আন্দোলনের সময় কইছিলেন? কোটা আন্দোলনের সময় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে যখন জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তখন এই আনসাররা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। এই পল্লী বিদ্যুৎ ওয়ালারা তারা অফিস করেছে, সবাই অফিস করেছে। আজকে যখন এই ছাত্র জনতার আন্দোলনের ফলে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন সবাই আন্দোলন করে ওই রাস্তা দখল করে, এই রাস্তা দখল করে সবাই এখন উচ্চকণ্ঠ হয়েছে। এই 15 বছর তো কথা বলতে পারেননি ভয়। এদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। আমাদের আনসারের কোনো প্রয়োজন নাই। দয়া করে এই আনসার বাহিনীকে বিলুপ্ত করুন। আর যদি বিলুপ্ত করতে না হয়, আজকে যারা যারা এই সচিবালয় ঘেরাও করেছে, দোষ থাকুক বা না থাকুক, প্রত্যেকটা লোককে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে কিন্তু প্রচুর বেকার লোকজন আছে। এই বেকার ছেলেপেলেগুলোকে চাকরি দিতে হবে। যারা প্রকৃত ইসলামিক মাইন্ডেড এবং প্রকৃত হিন্দু ধর্মের মাইন্ডেড, যারা ধার্মিক, সে হিন্দু হোক মুসলমান হোক, এইসব ধার্মিক ছেলেগুলোকে চাকরি দিতে হবে, যাদের দেশপ্রেম আছে। এবং এই ছাত্রলীগ নামের এইগুলিকে অনতিবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। এবং আপনি দেখেন, মানে খুব কষ্ট লাগে যে আজকে দেখেন এই যে হাসান আব্দুল্লাহ, এই হাসান আব্দুল্লাহকে এমন মারছে ভাই, ও এখন আইসিইউতে আছে। এবং আমি একটা জিনিস দেখাই যে এই যে দেখেন, এই আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক, আবার এই যে দুই ভাই, এই এনামূলক শামীমের ভাই, এই ছাত্রলীগ থেকে, এই যে ওর ছবি আবার সঙ্গে, এই ছাত্রলীগ থেকে এরা এসে এই আনসার বিডিবি দিয়ে ষড়যন্ত্র করেছে। হাসিনা কিন্তু বৈশা নাই। হাসিনার এখন একটাই প্ল্যান, হাসিনা এখন এটাই প্রমাণ করতে চায় যে শুধু আমি একাই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করি নাই, বর্তমান ইউনূস সরকারও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছে। এবং এইটা প্রমাণ করার জন্যই কিন্তু আনসারদেরকে লেলিয়ে দিয়েছে। আপনারা দেখেন, শুরুতে আনসাররা মারমুখী ছিল, আনসাররা ছাত্রদেরকে বেধড়ক পিটিয়েছে। কিন্তু যখনই সেনাবাহিনী এসে পড়লো এবং ছাত্র জনতা এসে পড়লো প্রচুর হাজার হাজার, তখন আনসার বাহিনী করলো কি, হঠাৎ করে চুপ করে বসে বসে এমন কাকুতি মিনতি করতেছে যে মাপ চাই, মানে হঠাৎ করে আনসার বাহিনীর পুরো স্টাইল চেঞ্জ হয়ে গেল। আমি দেখে আপনাদের ছবিতে, এই যে তারা দেখেন হাত জোর করে বসে রয়েছে, এটা কিন্তু পরিকল্পিত। এই যে দেখেন ইউনিফর্ম খুলে চুপ করে বসে রয়েছে, এটা কিন্তু পরিকল্পিত। কারণ এগুলো করে আনসাররা দেখাতে চায় যে আমরা কিন্তু খুব নিরীহ। এই যে আনসাররা হাত জোর করে বসে রয়েছে, এগুলো কিন্তু ঝটপট ছবি তুলে আওয়ামী লীগওয়ালারা সমস্ত বিশ্বে প্রচার করবে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগওয়ালারা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন চিনে না, বা
আপনার যে বিভিন্ন যে অধিকার সংস্থা এগুলো চিনেন, অবশ্যই চিনি। এগুলো তারা বলবে যে আনসারদেরকে নির্যাতন করেছে। অলরেডি জাতির নাতি তত্ত্ববাগ্না, এই তত্ত্ববাগ্না তার ফেসবুকে পোস্ট দিয়েছে, দেখেন যে স্টুডেন্ট প্রোটেস্ট অ্যাটাকড, পিসফুল আনসার প্রোটেস্ট উইথ স্টিক। বলছে ছাত্ররা আনসারদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি নিয়ে হামলা চালিয়েছে। এখন দেখেন, মানে এই সজীবদের এরা কত বড় ষড়যন্ত্রকারী, যেখানে ঢাকা মেডিকেল কলেজে আপনি 2-1 জন আনসারও পাবেন না, সেখানে শত শত ছাত্র তাদের গায়ে রক্ত মাথায় রক্ত তার চিকিৎসা নিচ্ছে। এই সজীবদের বলতেছে যে শান্তিপূর্ণ আনসারদের আন্দোলনে এই ছাত্ররা হামলা চালিয়েছে। এরপরও কি আপনাদের বোঝার বাকি আছে যে এই শেখ হাসিনা এবং এরা কি পরিমাণ ষড়যন্ত্র করতেছে? এরা কখনো আসে সেনাবাহিনী হয়ে, কখনো আসে বিচারক হয়ে, এই শেখ হাসিনা কখনো আসে সংখ্যালঘু হয়ে, কখনো আসে ডাকাত হয়ে, কখনো আসে আনসার হয়ে, কখনো আসে ওই যে রোকেয়া প্রাচীর মতো হয়ে, শেষ পর্যন্ত এরা আস্তে আস্তে একসময় এরা হিজড়া হয়ে পর্যন্ত আসবে। তারপরেও এরা কিন্তু আসবে। এবং এই আনসার বাহিনীর নাম করে এই তথাকথিত আন্দোলন যারা শুরু করেছে, এরা মূলত ছাত্রলীগ নামের এই আনসার। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায় যে বিগত 15 বছরে প্রায় 42,000 ছাত্রলীগের পোলাপাইন বা যুবলীগের পোলাপাইন আনসার নিয়োগ পেয়েছে, যার ভিতর বেশিরভাগই কিন্তু গোপালগঞ্জ এবং তার আশেপাশের বাসিন্দা, এবং এদের ফ্যামিলি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এবং যারা ব্যাটালিয়ন আনসার বা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত আনসার হিসেবে ব্যবহার করতেছেন, তাদের সঙ্গে কিন্তু এই আনসারদের কোনো সম্পর্ক নাই, এবং ওইসব আনসাররা কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হননি। আমার কাছে বিশ্বস্ত গোয়েন্দা সূত্র ছিল যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক যে ডিজি, যার কথা বললাম যে পানি সম্পদ মন্ত্রী এনামুল শামীমের ভাই মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, এই আমিনুল হকের উস্কানিতে দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য অঙ্গীভূত এই আনসার সদস্যদের কিন্তু সচিবালয়ে লেলিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের সেনাবাহিনীতে এই আমিনুল হকের মতো কমপক্ষে আরো 5 জন সেনা কর্মকর্তা আছেন যারা শেখ হাসিনার পাতাটা ছিলেন এবং যারা প্রতিনিয়ত এই বর্তমান ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় রয়েছেন। এবং এরা এখনো হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর পরামর্শে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। এবং এই তারেক সিদ্দিকী এখনো ক্যান্টনমেন্টে বহাল তবিয়তে আছে। এই খুনি তারেক সিদ্দিকী কিভাবে ক্যান্টনমেন্টে থাকে? দেশকে চালায়? দেশকে ইউনূসের আপনি চালান নাকি দেশ সেনাবাহিনী প্রধান চালায়? এটা আমাদের এখন ভাবার বিষয়। এই তারেক সিদ্দিকী যে কিনা গুম খুনের হত্যা আয়না ঘরের চেয়ারম্যান, সে কিভাবে এখনো এই ক্যান্টনমেন্টে বহাল তবে থাকে? এখন শেখ হাসিনার নতুন ধান্দা, এই আনসারদের আন্দোলন ব্যর্থ হওয়ার পরে শেখ হাসিনা কিন্তু বসে নাই। শেখ হাসিনা এখন পল্লী বিদ্যুতের কর্মচারী, এদেরকে উস্কানি দিয়ে এদের মাধ্যমে কর্মবিরতি শুরু করে এই সরকারকে একটা অস্থিতিশীল করার প্রয়াস চালাতে পারে বলেও আমার কাছে গোয়েন্দা তথ্য আছে। তো এখন এই ছাত্রদের ধাওয়া খেয়ে আনসাররা সচিবালয় থেকে ল্যাজ গুটিয়ে পালিয়েছে, এটা কিন্তু শেষ কথা নয়। ভাবতে পারেন কত বড় স্পর্ধা হলে, যেই সরকারের মাত্র 20 দিনও হয় নাই, দেশে বন্যা চলতেছে, হাজার হাজার পোলাপাইন তারা যে কোটা আন্দোলনে আহত নিহত হয়ে তারা হসপিটালে, কত বড় স্পর্ধা হলে তারা একটা গণবিরোধী কাজ করতে পারলো, ছাত্রদের পিটিয়ে আহত করলো। এর জন্য এই আনসাররা খুব শক্ত পরিণতি ডিজার্ভ করে। বিগত 10 বছরে বা 15 বছরে যেসব ছাত্রলীগ এবং টোকাইদের টাকা খেয়ে এই আনসার বাহিনীতে ঢোকানো হয়েছে, এদেরকে দ্রুত সিসিটিভি দেখে আইডেন্টিফাই করে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই সব শূন্যস্থানে নতুন ভাবে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আনসার বাহিনী এরা কারা, দেশকে অশৃঙ্খল করার জন্য তারা সচিবালয় ঘেরাও করেছিল। তাদের মূল উদ্দেশ্য কি ছিল দর্শক শ্রোতা? তাদের মূল উদ্দেশ্য ছিল এই সরকারকে বিভ্রান্ত করে সরকারকে পতন করানোর জন্য। দর্শক শ্রোতা, গোপন সূত্রে এটাই জানতে পারলাম এবং এই ভিডিওর মাধ্যমে এটাই জানতে পারলাম যে এই আনসার বাহিনীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা মিশে গিয়ে দেশকে আবারও বিশৃঙ্খল করার চেষ্টা করতেছিল। দর্শক শ্রোতা, আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। আনসার বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এর আসল রহস্য। যাই হোক, এ সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না, আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি বলতে মন চায় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।